যেটা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। দুইটি শরিক বিজিবি এবং মথা তারা নিজেরা রাজ্যের বিভিন্ন জায়গাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা ইভিএম মেশিন বলেছিলাম, কিন্তু দেখা গেল মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন নিয়ে আসলেন, আমাদের রাজ্যেই তো আছে। সেটা মধ্যপ্রদেশ থেকে আনার কি কোনো প্রয়োজন ছিল? নিয়ে এসছেন, বললো এগুলো ভালো, কিন্তু শেষ পর্যন্ত এগুলো ভিভিপ্যাট যুক্ত ছিল না। এবং এখানে কারচুপি এবং ছাপ্পা ভোটের মধ্যে নির্বাচন হয়েছে। 3জন বিধায়ক, মন্ত্রীও আছেন একজন, সেখানে গিয়ে তারা কিন্তু এডিসি এরিয়ার ভোটার নন, কিন্তু সেখানে এডিসি এরিয়ায় ঢুকেছেন এবং এটা নিয়ে সেখানে সংঘাত তৈরি হয়েছে, সংঘর্ষে পরিণত হয়েছে। এবং কোথাও কোথাও দেখা গেল 3জন বিধায়ক সেখানে। 12 তারিখ আমাদের রাজ্যে এডিসি নির্বাচন সম্পন্ন হয়েছে। বামফ্রন্টের পক্ষ থেকে আমরা আগাম কিছু বিষয় স্টেট ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। সুষ্ঠু অবাধ নির্বাচন করতে গেলে এই পদক্ষেপগুলো তাদের দিক থেকে নেওয়া প্রয়োজন বলে আমরা ইন অ্যাডভান্স এগুলো জানিয়েছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল, আমরা দাবি করেছিলাম আধা সামরিক বাহিনী আনতে হবে, সমস্ত বুথে দিতে হবে। 2 নম্বর দাবি আমাদের ছিল যে ভিভিপ্যাট যুক্ত ইভিএম মেশিন ব্যবহার করতে হবে। 3 আমরা বলেছিলাম পুলিং এজেন্টদের নিরাপত্তা দিতে হবে এবং সব পার্টি যাতে সমানভাবে প্রচার কাজ করতে পারে তার জন্য একটা পরিবেশ তৈরি করতে হবে। এই ধরনের কিছু বিষয় আমরা, এবং সঙ্গে ওয়েবকাস্টিংয়ের দাবি ছিল। এই দাবিগুলো সম্পর্কে তিনি বলেছিলেন যে বিবেচনাধীন, কিন্তু আমরা পরবর্তী সময়ে লক্ষ্য করলাম সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আসবো না। ঠিক ভোটের একদিন আগে অল্প সংখ্যক সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আনা হয়েছে এবং নির্বাচনের দিনের আগেই যেটা ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। দুইটি শরিক বিজিবি এবং মথা তারা নিজেরা রাজ্যের বিভিন্ন জায়গাতে সংঘর্ষে লিপ্ত হয়েছে এবং একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। এবং এই ভয়মুক্ত নির্বাচনের যে দাবি ছিল সেটা অকার্যকর হয়ে গেল এবং সেই ভীতির পরিবেশের মধ্যে নির্বাচনটা সম্পন্ন হয়েছে। আমরা ইভিএম মেশিন বলেছিলাম, কিন্তু দেখা গেল মধ্যপ্রদেশ থেকে ইভিএম মেশিন নিয়ে আসলেন, আমাদের রাজ্যেই তো আছে। সেটা মধ্যপ্রদেশ থেকে আনার কি কোনো প্রয়োজন ছিল? নিয়ে এসছেন, বললো এগুলো ভালো, কিন্তু শেষ পর্যন্ত এগুলো ভিভিপ্যাট যুক্ত ছিল না। এবং এগুলো নিয়ে নানা ধরনের সন্দেহ ইতিমধ্যে মানুষের মধ্যে উঠতে শুরু হয়েছে, নানা ধরনের প্রশ্ন, সন্দেহ। এমনি ইভিএম মেশিন নিয়ে গোটা দেশের মধ্যে একটা বিতর্ক চলছে। তার মধ্যে আবার দেখা গেল যে ইভিএম মেশিনগুলো ব্যবহার করা হয়েছে মধ্যপ্রদেশ থেকে সেই পুরনো মেশিন নিয়ে এসছে এবং কোনো কোনো জায়গায় মেশিনগুলো অচল হয়েছে ভোটের দিন, এগুলি আবার সারাই করে পরবর্তী সময়ে ভোট শুরু হয়েছে। এবং এখানে কারচুপি এবং ছাপ্পা ভোটের মধ্যে নির্বাচন হয়েছে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে এই দাবি নির্বাচন কমিশন করতে পারবে না, আমরাও এটা মনে করি না। এখন গিয়ে আপনারা দেখেছেন যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই সংঘর্ষগুলো অধিকাংশ ক্ষেত্রে যেটা আমরা আশঙ্কা প্রকাশ করেছিলাম যে আউটসাইডার যারা সেখানে তারা যাতে ইনসাইড এরিয়াতে না যেতে পারে, এডিসি এরিয়া যাতে প্রবেশ না করতে পারে, এটাকে নিশ্চিত করার জন্য। কিন্তু দেখা গেল ভোটের দিন বিভিন্ন জায়গাতে 3জন বিধায়ক, মন্ত্রীও আছেন একজন, সেখানে গিয়ে তারা কিন্তু এডিসি এরিয়ার ভোটার নন, কিন্তু সেখানে এডিসি এরিয়ায় ঢুকেছেন এবং এটা নিয়ে সেখানে সংঘাত তৈরি হয়েছে, সংঘর্ষে পরিণত হয়েছে। এবং কোথাও কোথাও দেখা গেল 3জন বিধায়ক সেখানে এডিসি এলাকায় ভীতির পরিবেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছেন এবং অশান্তির পরিবেশ তৈরি করার জন্য, ভোটারদেরকে ভীত সন্ত্রস্ত করার জন্য সেখানে ভূমিকা নিয়েছেন। এ সম্পর্ক কোনো ব্যবস্থা নিয়েছেন বলে আমাদের জানা নেই। আমরা মনে করি এটা উচিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এখন আজকে গিয়ে যেটা আমরা মুখ্য বিষয় ছিল, স্টেট ইলেকশন কমিশনের সঙ্গে দেখা করেছি, মুখ্য বিষয় ছিল যে কাউন্টিং হলগুলো অতীতের অভিজ্ঞতা ভালো না,
আমরা অতীতের অভিজ্ঞতার কথা কিছু বিষয় তুলে ধরেছি। এই রাজ্যে যেটা শুরু হয়েছিল প্রথম 1988 সালে ভোট গণনা কেন্দ্রে কারচুপি করা এবং ক্যাপচার করা, এটা পরবর্তী সময়ে কিছু কিছু আমাদের রাজ্যে যেটা হয়েছে সেগুলো বিশেষ করে জোট আমাদের দৃষ্টান্ত, কংগ্রেস এবং টিউজেসের যে সরকার, বিজেপি নেতৃত্বাধীন সরকারের সময়কার ঘটনাগুলো তুলে ধরেছি। আমরা বলেছি কাউন্টিং হলগুলোর প্রিমিসেস এরিয়া, চত্বর যেটাকে বলা হয়, এবং আউটসাইড ইনসাইড এখানে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দিতে হবে এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর অধীনেই, যাতে ভিতরের নিরাপত্তা বাইরের নিরাপত্তা নিশ্চিত করা হয়, এটা সম্পর্কে আমরা দাবি জানাইছি। দ্বিতীয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে কাউন্টিং এজেন্ট যারা, তারা যাওয়ার পথে যাতে বাধাপ্রাপ্ত না হয়, ফেরার পথে যত বাধাপ্রাপ্ত না হয়, তাদের নিরাপত্তার দায়িত্ব ইলেকশন কমিশনকে এনশিওর করতে হবে এবং আরক্ষা দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে যদি কোথাও বাধার সম্মুখীন হয় সেখানে নিরাপত্তা দেয়। কারণ এই ঘটনা আমরা দৃষ্টান্ত তুলে ধরেছি, শান্তির বাজারে নিয়েছেন পুলিশের ব্যবস্থাপনায়, যাওয়ার পথে একবার আক্রান্ত হয়েছে, ফেরার পথেও সেখানে আক্রান্ত হয়েছে, বাসটা ভেঙে গুঁড়া করে দিয়েছেন। শুধু তাই না, এবং পুলিশের প্রেজেন্সে সেখানে দেখা গেল এজেন্টরাও প্রচণ্ডভাবে সেখানে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছে, শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এই ঘটনাগুলো আমরা তুলে ধরেছি। বিশেষ কিছু বিভাগ আছে, সেই বিভাগগুলিতে নিরাপত্তামূলক ব্যবস্থা শক্তিশালী করা, আর সব কয়টা কাউন্টিং হলে সেখানে গিয়ে বাইরে এবং ভিতরে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করতে হবে। আর জমায়েতগুলো যারা করবে তার জন্য একটা দূরত্ব ঠিক করে সেখানে গিয়ে কোন পার্টি কোথায় জমায়েত করবে এটা স্থির করে দেওয়া, এবং যেটা যাতে পার্টিগুলোকে অ্যাডভান্স ইনফর্ম করে দেওয়া হয় এবং সেখানে যাতে আইনশৃঙ্খলা কোনো অসুবিধা তৈরি না হয় সেটা দেখা। আর কাউন্টিং হলের ভিতরে কোনো অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে তার জন্য সিসিটিভি ফিট করতে হবে এবং বাইরেও থাকতো, আউটসাইড ইনসাইড বোথ সাইড সেখানে সিসিটিভি ব্যবস্থা করতে হবে। এরপরে যেটা আমরা বলেছি, নির্বাচন সম্পন্ন হওয়ার পর আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি ভোটের পরবর্তী সময় হিংসাত্মক ঘটনা ঘটে। একদল হারবে একদল জিতবে, এটাই নিয়ম, গণতন্ত্রের প্রক্রিয়া এটাই হয়। এখন সেখানে গিয়ে দেখা যায় একদল হারে একদল জিতে, কিন্তু সেখানে গিয়ে যে দল জয়ী হয় তারা গিয়ে সেখানে আক্রমণ সংগৃহীত করে, সাধারণ মানুষের সম্পত্তি লুটপাট হয় এবং শারীরিক নিগ্রহ হয়, এমনকি আগুন দেওয়ার ঘটনা ঘটে। এটা আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন নির্বাচনের পরে এগুলো হচ্ছে। আমরা বলেছি মিনিমাম 2 মাস সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স যাতে আমাদের রাজ্যে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, প্রিকশনারি মেজার্স হিসেবে সেখানে নিরাপত্তা ব্যবস্থাপনা যাতে থাকে, সেটা আমরা আমাদের দিক থেকে দাবি জানিয়ে বলেছি। ভোটের পরেও যাতে এই বাহিনীগুলোর টহলদারি অব্যাহত থাকে এবং পুলিশও যাতে সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে আমাদের দিক থেকে আমরা বলেছি। এখানে গিয়ে যেটা আরও 2টা বিষয় আমরা যেটা বলেছি সেটা হলো গিয়ে আমাদের দৃষ্টিতে এসছে, জেনারেলি আমরা দেখেছি বিধানসভা লোকসভা নির্বাচন, এমনকি যেখানে যে লোকাল সেলফ গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এডিসি, এইগুলোর যে নির্বাচন হয় সেই নির্বাচনের সময় অতীতে আমরা দেখেছি কাউন্টিং এজেন্ট টেবিল যতটা সেই অনুযায়ী থাকবে, যতটা টেবিল ততজন কাউন্টিং এজেন্ট হবে, আর এক্সট্রা 1 থেকে 3 জন কাউন্টিং এজেন্ট দেওয়া হয় রিপ্লেস করার জন্য। কেউ অসুস্থ হয়ে গেল, অসুবিধা তৈরি হলো, তারা প্রিমিসেসের ভিতরে থাকবে, কাউন্টিং হলের ভিতরে ঢুকতে পারবে না। যদি রিপ্লেসমেন্টের কোশ্চেন আসবে তারা তখন গিয়ে কাউন্টিং হলের ভিতরে ঢুকবে। তো আমাদের কাছে খবর হলো যে কোনো এসডিএম নাকি বলেছেন যে ধরুন 12টা টেবিল যদি হয় 12 জন যেমন থাকবে, আবার এক্সট্রাও নাকি 12 জন, এবং এটা তো একটা ক্রাউড হবে। প্রত্যেক পার্টি যদি এক্সট্রা থাকে তাহলে প্রিমিসেসের মধ্যে একটা ক্রাউড তৈরি হবে এবং সেখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে, এবং এটা অতীতে কখনো হয়েছে বলে আমাদের জানা নেই, এই দৃষ্টান্ত আছে বলে আমাদেরও মনে হয় না। আমরা এটা সম্পর্কে বলেছি প্রিভিয়াস ইলেকশনগুলোতে বিধানসভা, পার্লামেন্ট বা লোকাল সেলফ গভর্নমেন্টের যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলোতে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই অনুযায়ী বিষয়টা যাতে করা হয় আমরা আমাদের দৃষ্টিতে, উনি বলেছেন বিষয় দেখবেন। আরেকটা বিষয় এসছে যেটা জেনারেলি আমরা দেখেছি যে
ধরুন বিধানসভা নির্বাচন সংশ্লিষ্ট বিধানসভা এলাকা থেকে দিতে পারে কাউন্টিং এজেন্ট। এখন গিয়ে ধরুন এডিসির ইলেকশন, তাহলে এডিসি যে সিটের ইলেকশন, সেই সিট মানে দ্যাট ইজ কনস্টিটিউয়েন্সি, সে কেন্দ্রটার অধীনস্থ এলাকার লোকদের এজেন্ট করা যায়। আর যদি কোনো অসুবিধা থাকে, সাধারণত আমরা দেখেছি যে নিয়ারেস্ট যে কনস্টিটিউশন অ্যাডজাসেন্ট নিকটবর্তী যে কনস্টিটিউয়েন্সি আছে সেখান থেকে দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে অ্যালাউ করেছে। কিন্তু এডিসি এরিয়ায় নন এডিসি লোক কাউন্টিং এজেন্ট দিয়েছে, এটা আমাদের স্মরণে আসছে না। তো এবার কোনো একজন এসডিএম বলেছেন নন এডিসি এরিয়ার লোক কাউন্টিং এজেন্ট হিসেবে এডিসি এলাকায় যেতে পারবে। আমরা এটা নিয়ে বলেছি এটা দেখুন, এবং নিশ্চয়ই অতীতে যে পদ্ধতি নিয়মগুলো মেনে চলা হয়েছে সেই পদ্ধতির নিয়মগুলো যাতে অনুসরণ করা হয় এমন কোনো পরিবেশ তৈরি করা উচিত হবে না হলের ভিতরে, যাতে সেখানে গিয়ে কোনো মানে অপ্রীতিকর ঘটনা তৈরি হয়। এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি সাধারণ অল্প ভোটে ব্যবধানে যখন জয় পরাজয় নির্ধারিত হয়, সেই সময় হলের ভিতরে আমরা লক্ষ্য করেছি অতীতে যে বিষয়গুলি কিছু কিছু ঘটনা সেখানে সংঘটিত, এই জাতীয় ঘটনাগুলো অনভিপ্রেত, এটা হওয়া উচিত না। সেখানে গিয়ে চত্বর এলাকাটা যেমন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, আর ইনসাইড হলেও সেখানে নিরাপত্তা বেষ্টনীর ভিতর থাকতে হবে, এটা মনে রেখে এক্সট্রা সেখানে 1 থেকে 3 জন পর্যন্ত দেওয়া যায়। 3 জন হওয়াই বাঞ্ছনীয়, 3 জন পর্যন্ত দেওয়া যেতে পারে এক্সট্রা। তার বেশি এক্সট্রা দিয়ে সেখানে একটা অশান্তিকর পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই বিষয়গুলি আমরা দৃষ্টিতে এনেছি।